আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের যে অনুধাবন প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্রথম ধাপের আলোচনা। তো এইখানে আমরা মূলত ১ থেকে ৮ পর্যন্ত অনুধাবন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি আমরা প্রথমেই দেখি যে এখানে বলা হয়েছে শাসন বিভাগের ধারণাটি ব্যাখ্যা করো। এটা আপনাদেরকে প্রথমেই বলে রাখি, শাসন বিভাগ আসলে আমরা অনেকেই অনেকভাবে সংজ্ঞায়িত করি। কিন্তু মূলত আমি যদি সহজ ভাষায় বলতে যাই যে মূলত যারা সরকারি কাজ করে তারাই হচ্ছে শাসন বিভাগের অন্তর্গত। যারা হচ্ছে আইন বিভাগের যে বিভিন্ন আইন প্রণয়ন করা হয় এগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে তারা কাজ করে থাকেন, ঠিক আছে? অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তারা সবাই হচ্ছে শাসন বিভাগের অন্তর্গত। রাষ্ট্রের শাসন কার্য তথা প্রতিদিনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং বাস্তবায়ন করে যে বিভাগ তাকে বলে হচ্ছে শাসন বিভাগ। ব্যাপক অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনীতিক, তারপর হচ্ছে দাপ্তরিক কর্মকর্তা, এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীকে নিয়ে শাসন বিভাগ গঠিত। অর্থাৎ যত প্রকার সরকারি চাকরিজীবী আছে সবাই কোনটির অন্তর্গত? শাসন বিভাগ। আর শাসন বিভাগ কী লক্ষ্যকে সামনে রেখে বা কী উদ্দেশ্যকে সামনে রেখে নিয়ে কাজ করে, এটা যদি আমি বলি, যেটা বললাম যে সরকারের যে সমস্ত আইনসমূহ থাকে, নিয়মসমূহ থাকে, এইগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার মূল উদ্দেশ্য নিয়েই তারা হচ্ছে কাজ করে থাকে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ের যে ক্ষমতার অধিকারী তার ব্যাখ্যা দাও। তো প্রধানমন্ত্রী হচ্ছে এই আর্থিক বিষয়ের সবথেকে কি গুরুত্বপূর্ণ বা সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তিনি ওই অর্থ বিষয়ক যে কথা বলবে বা ওনার কথাই হচ্ছে এখানে সর্বশেষ। তার পরামর্শ নির্দেশক্রমে অর্থমন্ত্রী কী করেন? বাজেট প্রণয়ন ও সংসদে তা উপস্থাপন করেন। বাজেটে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতির প্রতিফলন ঘটে, অর্থাৎ উনি যেভাবে চায় ওইটাই হচ্ছে কী করে, ওই বাজেটে প্রকাশ পায়। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ প্রদান করেন। অর্থাৎ কি, প্রধানমন্ত্রীর পরামর্শ, অর্থাৎ এই পরামর্শ আমরা এখানে নর্মালাইজভাবে হচ্ছে এটা বলতেছি, কিন্তু মূলত প্রধানমন্ত্রী যেটা বলবে, পরামর্শ হোক রেখে হোক বা নিয়ে হোক, যা বলবে সেটাই হচ্ছে করবে, যার কারণে প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অভিশংসন বলতে কি বোঝায়? অভিশংসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে রাষ্ট্রপতিকে কী করা হয়, অপসারণ করা হয় যে পদ্ধতির মাধ্যমে, সেটাকে আমরা কি বলি? অভিশংসন বলি। সংবিধান দুইটা কারণ হচ্ছে আমরা মূলত রাষ্ট্রপতিকে হচ্ছে তার জায়গা থেকে অভিশংসন করতে পারি। একটা হচ্ছে সংবিধান লঙ্ঘন কিংবা রাষ্ট্রদ্রোহিতা। এই দুইটি কারণেই মূলত হচ্ছে রাষ্ট্রপতির প্রতি অভিশংসন আনা যায়, প্রস্তাব আনা যায়, অভিশংসন করা যাবে। এর জন্য সংসদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠের অংশের সম্মতির প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই অভিশংসন পদ্ধতি চালু রয়েছে, বাংলাদেশেও রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যদি এখানে দেখি যে আইন বিভাগের বিচার বিষয়ক ক্ষমতা ব্যাখ্যা করো, তাহলে আমরা জানি হচ্ছে আইন বিভাগ কীভাবে হচ্ছে বিচার বিভাগের মতো কাজ করতে পারে, এইটা হচ্ছে এখানে বলা হয়েছে এই লাইনটার দ্বারা, যে আইন বিভাগের বিচার বিষয়ক ক্ষমতা ব্যাখ্যা করো। তো আমরা জানি মূলত বিচার করার দায়িত্ব কার? এটা হচ্ছে বিচার বিভাগের। কিন্তু আইন বিভাগে এখানে হচ্ছে কীভাবে বিচারের মতো কাজ করে থাকে। আইন বিভাগ বা জাতীয় সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। এর মানে কি? অভিশংসন মানে হচ্ছে তাকে পদত্যাগ করানো। তো এই যে একটা পদত্যাগ করানো, এটাও কি এক ধরনের বিচার? তো এইভাবে কি করতে পারে? বিচার বিষয়ক ক্ষমতা করতে পারে, মানে হচ্ছে সে কাজ করতে পারে। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, তারপর হচ্ছে আপনার দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার জন্য সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। প্রয়োজনে স্পিকার, ডেপুটি স্পিকার ও ন্যায়পালকে অপসারণ করার ক্ষমতাও সংসদে রয়েছে। এই জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিচার সংক্রান্ত কাজ সংসদ পরিচালনা করে। আবার দেখা যায় অনাস্থা ভোটের মাধ্যমে কি অনেক সময় দেখা যায় প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। তো এরকম কাজগুলো হচ্ছে আইন বিভাগ বিচার বিষয়ক ক্ষমতার মাধ্যমে করে থাকে। বলা হচ্ছে বাংলাদেশের উচ্চ আদালতের বিচারক কিভাবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ। বিভিন্ন দেশের উচ্চ বিচারালয়ের বিচারক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন হচ্ছে জনগণ কর্তৃক ভোটাভুটি, তারপর হচ্ছে আইনসভা কর্তৃক বা হচ্ছে শাসন বিভাগের প্রধান কর্তৃক বিভিন্ন পদ্ধতিতে বিচারপতি কী হয়, নিয়োগ হওয়ার একটা প্রভাব দেখা দেয়। বাংলাদেশের সংবিধানে বিচারকদের নিয়োগ সংক্রান্ত যোগ্যতা শর্তাবলী উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি কতিপয় শর্ত পূরণ সাপেক্ষে প্রধান বিচারপতির পরামর্শক্রমে বিচারকদের নিয়োগ প্রদান করেন। এটাই হলো এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ এখানে কি, বিচারপতি মূলত নিয়োগ প্রদান করা হয়, রাষ্ট্রপতি নিয়োগদান করেন, কিন্তু সেটা হচ্ছে অবশ্যই কি, প্রধানমন্ত্রীর পরামর্শে
নিয়োগদান করে থাকেন। এভাবে হচ্ছে উচ্চ আদালতের বিচারকগণদের নিয়োগ দেওয়া হয়। জাতীয় সংসদ কিভাবে বিচার বিষয়ক ক্ষমতা প্রয়োগ করে? জাতীয় সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার জন্য সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। প্রয়োজনে স্পিকার ও ন্যায়পালকে অপসারণ করার ক্ষমতাও সংসদে রয়েছে। এই জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিচার সংক্রান্ত কাজ সংসদ পরিচালনা করে। তারপর বলা হচ্ছে বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ কাজ, ব্যাখ্যা করো। তো আমরা জানি বাংলাদেশের এই পদ্ধতিতে মূলত বিচারপতিকে নিয়োগদান করেন হচ্ছে রাষ্ট্রপতি, সেটা প্রধানমন্ত্রীর পরামর্শে। তো এটা কি অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন গুরুত্বপূর্ণ কাজ? বাংলাদেশের সরকার তার কাজকে বাস্তবায়ন করার লক্ষ্যে হচ্ছে 3টি বিভাগ বা 3টি অঙ্গ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে শাসন বিভাগ, একটি হচ্ছে বিচার বিভাগ, একটি হচ্ছে আইন বিভাগ। তো বিচার বিভাগ কি ওই 3টি গুরুত্বপূর্ণ বিভাগের একটি, যার কারণ কি রাষ্ট্রপতির এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু প্রধান 3টি বিভাগের একটি বিভাগের প্রধানকে নির্বাচিত করা, তো অবশ্যই কি এটাকে আমরা অনায়াসে বলতে পারি কি এটা গুরুত্বপূর্ণ কাজ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন এবং সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ক্ষমতা তিনি প্রয়োগ করেন। তার অনেকগুলো কাজের মধ্যে বিচারপতি নিয়োগ অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দান করেন। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, কিন্তু আমরা জানি এটা কি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই এটা নিয়োগ হয়। স্থানীয় প্রশাসন দরকার কেন? ব্যাখ্যা করো। তো স্থানীয় প্রশাসন দরকার হচ্ছে, ধরেন আপনার এলাকায় কোনো একটা সমস্যা হলো, তো আপনার যদি ওই এলাকার প্রতিনিধি যদি আপনার এই সমস্যাটি সমাধান করতে আসেন, তাহলে তিনি খুব সহজে কি করতে পারেন, আপনার সম্বন্ধে বা সবার সম্বন্ধে একটা মোটামুটি যোগাযোগ রাখেন। তো ওনার পক্ষে ওই সমস্যাগুলো সমাধান করা সহজ হয়, যেটা কি অন্য কারো কেন্দ্রের পক্ষে বা অন্য কারো পক্ষে, আদালতের পক্ষেও সেটা কি হবে, কিছুটা দীর্ঘ সময়ের হবে। যার কারণে কি স্থানীয় প্রশাসন দরকার হয়, স্থানীয় সমস্যাগুলো স্থানীয়ভাবে খুব কম সময়ের মধ্যে যাতে সমাধান করা যায়, এই জন্য বলা হচ্ছে প্রত্যেক রাষ্ট্রে কোনো না কোনো রূপ স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে, তবে এর প্রকৃতি বা ধরন এক ও অভিন্ন নয়। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে, স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করতে, উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে, কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমাতে। অর্থাৎ আপনি যদি এই সমস্যাগুলো কেন্দ্রের কাছে নিয়ে যেতেন, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকার আরও চাপের মুখে পড়তো। তো এই চাপ কমানোর জন্য, সর্বোপরি জনগণের জীবনমান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ছিল হচ্ছে এই প্রথম ধাপের যে সপ্তম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।